তাহলে সবাইকে স্বাগতম আমাদের প্রিপোজিশন ক্লাসে। এবং আজকের ক্লাসটা হবে আমাদের প্রিপোজিশন ক্লাস। মূলত এই ক্লাসটা অলমোস্ট সব ধরনের স্টুডেন্টদের জন্য দরকার। প্রায় প্রতিটা ক্লাসেই এই প্রিপোজিশনের ব্যবহার খুব জরুরি থাকে। পরীক্ষার হলে আমাদের ব্যবহার করতে হয়, বিভিন্ন সময় আমরা বিভিন্ন কিছু লিখতে গিয়ে প্রিপোজিশনের ব্যবহার করতে হয়। যার কারণে আমি এটা লিখেছি ফর অল স্টুডেন্ট, স্পেশালি 9, 10, এসএসসি, এইচএসসি এদের জন্য। সো প্রিপোজিশনে ক্লাস নিলে কিন্তু অনেক সময় ধরে টানা ক্লাস নিতে হয়। আমি আজকে প্রাথমিক আলোচনাটা আপনাদের সাথে করতেছি, যেন পরীক্ষার হলটা, আমি সবসময় বলি যে আপনার মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, যেন পরীক্ষার হলটা আপনাদের কাছে সহজ মনে হয়, এবং বাসায় এমনভাবে প্র্যাকটিস করবেন যেন পরীক্ষার হলে আপনি সহজে অ্যান্সার করতে পারেন। সেনাবাহিনীরা প্রশিক্ষণের ক্ষেত্রে একটা কথা বলে, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। কথাটার অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি যদি প্রশিক্ষণটা খুব কঠিনভাবে করে নেন, আপনার যুদ্ধের ময়দানটা সহজ মনে হবে। সো আপনাকে কিন্তু ওইভাবে প্ল্যান করে আগাতে হবে যে আপনি 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছেন, এর জন্য 9 ঘন্টা বসে প্রিপারেশন নিতে হবে আপনাকে। তাহলে আপনার পরীক্ষার হল সহজ মনে হবে। আপনাকে 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা প্রশিক্ষণ নিতে হবে, ওই যে কঠিন প্রশিক্ষণ, যুদ্ধের ময়দানটা যেন সহজ হয়। ঠিক আছে? তো প্রিপোজিশন আমাদের পরীক্ষায়, ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের পরীক্ষায় আসে কি রকম? যেহেতু আপনাদের শর্ট সিলেবাস, আপনাদের ক্ষেত্রে যেভাবে আসবে আমি সেভাবেই দেখাচ্ছি। 1 নম্বর কোয়েশ্চেনে আসবে প্রিপোজিশন। আমরা এখানে দুইটা বোর্ড রাখছি 2019 সালের। খেয়াল করে দেখেন আপনারা, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন 1 নম্বরে আসবে, কোয়েশ্চেন নাম্বার 1 এখানে আসবে। সো আমরা দেখতেছি যে এখানে প্রিপোজিশনগুলো তো দেওয়া আছে, পাশাপাশি এর অ্যান্সারগুলো দেওয়া আছে। সো অ্যান্সারগুলো দেখে আমরা একটু জাজ করার চেষ্টা করি যে অ্যান্সারগুলো থাকে কি রকম, আসলে কোন ধরনের ওয়ার্ডগুলো থাকে। খেয়াল করে দেখেন, এই একটা প্যাসেজ দেওয়া আছে, এর মধ্যে অ্যান্সারগুলো অ্যাজ, টু, ফ্রম, অফ, ফর, আফটার, বাই, উইথ, ফর, অন, এই রিলেটেড ওয়ার্ডগুলো দেওয়া আছে, যে শব্দগুলো আমাদের খুবই পরিচিত, ছোটবেলা থেকে আমরা খুব এগুলো দেখে আসতেছি। এরপরে আরেকটা বোর্ড দেখতেছি আমরা, রাজশাহী বোর্ড 2019 সাল। সেখানে দেখতেছি বিহাইন্ড বা আন্ডার বা ওভার, ইন, ইনটু, ইনসাইড, ফর, মানে এখানে যে কেউ একজনকে লিখলেই আপনার হবে, এর মধ্যে যে কেউ একজনকে লিখলেই হবে। এইভাবে টু, অ্যাট, ইনটু, উইথ, উইথ, ইন, এই শব্দগুলো আমরা দেখলাম। মোটামুটি আমরা বুঝতে পারতেছি যে এগুলো সবই আমাদের পরিচিত ওয়ার্ড, এবং প্রিপোজিশনগুলো কি সেটা আমরা দেখে ফেললাম। আমাদের পড়ানোর সিস্টেম অনুযায়ী আমরা প্রথমে করি কি, পরীক্ষার হলে কীরকম থাকবে, তাই না? এভাবেই তো আপনাদের সাথে কথা বলি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে দেখাই যে এই কি ধরনের ওয়ার্ডগুলো থাকে, এরা দেখতে কীরকম, এরা সংখ্যায় কীরকম হয়ে থাকে সাধারণত, সেরকম। আমরা চলে যাচ্ছি তাহলে এরপরে স্লাইডে। এরা সংখ্যায় অনেকটা এরকম, দেখেন এরাই থাকে সম্ভব নর্মালি। অ্যাট কিছুক্ষণ আগে আমরা দেখছি না, অ্যামাং, ফর, ইনটু, ফ্রম, অফ, ইনটু আবারও চলে আসছে, উইথ, দেন, আপন, ইন, ডাউন, দো, আপ, ফরওয়ার্ড, ওভার, বাই, এগেনস্ট, অন, বিফোর, অ্যাগেইন, বিসাইড, ডিসপ্রিট, ডিউরিং, এক্সেপ্ট, এই ধরনের ওয়ার্ডগুলোই থাকে। আরও কিছু ওয়ার্ড থাকে যেটা আসলে একটু কঠিন যখন হয় তখন সেই ওয়ার্ডগুলো নিয়েও আমরা একটু আলোচনা করব। এই যে দেখেন এই ওয়ার্ডগুলো, অ্যাক্রস, আফটার, অ্যালং, বিটুইন, বিয়ন্ড, বিফোর, বিহাইন্ড, বিলো, বিসাইড, ইনসাইড, অফ, বাট, ডাউন, নিয়ার, আউটসাইড, রাউন্ড, সিন্স, দো, আন্ডার, উইদিন, উইদাউট, লাইক, অ্যাজ, এক্সেপ্ট। এক্সেপ্ট ওখানেও ছিল, যাই হোক।
মোটামুটি বুঝতে পারছি আমরা প্রিপোজিশন হিসেবে সাধারণত যে শব্দগুলো ব্যবহার হয় সেগুলোর আমরা একটা তালিকা দেখলাম। বাসায় এই ওয়ার্ডগুলো নিয়ে একটু প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা ওয়ার্ড লিখে এর সামনে অর্থটা লিখে ফেলবেন। এরপরে লিখবেন, প্রত্যেকটা ওয়ার্ডের নিচে লিখবেন সে কখন ব্যবহৃত হয়, কোন কোন পারপাসে ব্যবহৃত হয়। বাসায় বসে প্র্যাকটিসটা করবেন, ইনশাআল্লাহ আপনাদের দেখবেন যে অনেক অনেক সলভ হয়ে যাচ্ছে। এবার আসলে পরের স্লাইডটা পুরোটাই ফাঁকা রাখা হয়েছে। এটা হলো মজার একটা স্লাইড হবে, যেহেতু এখানে ফাঁকা রাখা হয়েছে তাহলে এটাকে আমরা এখন ভরে দিব লিখে লিখে এবং নোটস করে। খেয়াল রাখবেন, ছোট্ট একটা ঘর আঁকতেছি, এখানে একটা বিন্দু আঁকতেছি। এর মধ্যে যখন কোনো কিছু থাকে তখন আমরা ইন লিখব। কোনো কিছুর মধ্যে যখন প্রকাশ করবে তখন আমরা কি লিখব বলেন তো? সবাই মাইক্রোফোন অন রাখেন। এই ক্লাসটা এইটুকুতে আপনার মনোযোগ খুব বেশি দরকার। সো আপনি যখন আমার সাথে কথা বলবেন তখন আপনার মনোযোগটা থাকবে, কারণ আমি প্রশ্ন করব, আপনি এই প্রশ্নের উত্তর দিতে হবে, এর জন্য কিন্তু আপনি আপনার মনোযোগটা ধরে রাখবেন। ঠিক আছে? কোনো কিছুর মধ্যে যদি থাকে তাহলে আমরা কি লিখবো বলেন তো? ইন লিখবো। ইন লিখবো, গুড। এখন মধ্যে চলমান অবস্থায় যাচ্ছে, মানে এটা দেখেন ভিতরে বাহিরে দুই জায়গায় দেখাচ্ছে, এটা কিন্তু চলমান, তখন আমরা ইনটু লিখব। ক্লিয়ার? যেমন টিচার ক্লাসে ঢুকতেছে, এখন টিচার ক্লাসে ঢুকতে ঢুকতে ফোনে কথা বলতেছে, এমন সময় কেউ একজন ফোন করে জিজ্ঞেস করলো, মানে যিনি কথা বলতেছে, যার সাথে কথা বলতেছে, সে জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায় যাচ্ছেন, বললো যে আই এম গোয়িং ইন টু ক্লাসরুম। খেয়াল করে দেখেন, এই ইনটু কেন বলছে টিচার? কারণ উনি ক্লাসরুমে ঢুকতেছেন, তখনও পুরো ঢুকে যায়নি। যদি ঢুকে অবস্থান করতেন তখন কি বলতো? আই এম ইন ক্লাস, তাই না? আর যেহেতু ঢুকার মধ্যে আছে তখন ইনটু। এটা একটা গতিশীল অবস্থা। আচ্ছা, এই দুইটা থেকে কনফিউশন ক্লিয়ার? জি স্যার। জি। এবার আসেন আমরা আরেকটা টু খাই, টু মানে দিকে, আরেকটা হলো টু ওয়ার্ডস। এটাও দিকে। এখন কথা হলো কোনটা কোথায় বসবে। আপনারা তো ম্যাক্সিমামই হলো মানে আজিমপুর গার্লস, না? জি। আজিমপুর গার্লসের ভিতরে তো আমি গেছি, অনেক গাছগাছালি আছে। ফল গাছ আছে, কেউ বলবেন একটু? জি স্যার। কি ফল গাছ আছে? আম, কাঁঠাল, বড়ই সব আচ্ছা, এখন আছে। যেহেতু আমের সিজন, তাহলে আমরা আমের উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনাদের মধ্যে আপনারা ক্লাস করতে নর্মালি কলেজে যাচ্ছেন কেন? পড়ালেখা করতে। আই এম গোয়িং টু কলেজ, তাই না? এই একটা বাক্য, টুটা কখন হয়েছে বুঝছেন? এবার আপনি কলেজে যাচ্ছেন কিন্তু আম খাইতে। এখন একটা মানুষ কলেজে যায় কেন? উদ্দেশ্য কি থাকে? উদ্দেশ্য অবশ্যই পড়ালেখা করতে, কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কেউ একজন যাচ্ছে সেখানে কি করতে? অন্য কোনো কাজ করতে। দেখেন, উদ্দেশ্য ভিন্ন। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন কেউ মসজিদে যাইতেছে জুতা চুরি করতে, কিন্তু মসজিদে যায় কেন মানুষ? নামাজ পড়তে, প্রার্থনা করতে। তাহলে যে জুতা চোর সে কি বলবে? আই এম গোয়িং টুয়ার্ডস মস্ক। এর উদ্দেশ্য তখন ভিন্ন। যাচ্ছে মসজিদে ঠিক আছে, যেখানে সেখানে যেই কাজ হয় সেই কাজে সে যাচ্ছে না, অন্য উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। যেমন এই যে আপনারা এখন কলেজে যাবেন আম চুরি করতে, তখন কি হবে? আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ। বুঝছেন? আর যদি বলে যে গোয়িং টু কলেজ, তখন কি হবে? যে কলেজে যে উদ্দেশ্যে যায় সেই উদ্দেশ্যেই যাচ্ছেন আপনি। উদ্দেশ্য ঠিক আছে, উদ্দেশ্য ঠিক নাই। আচ্ছা, এটা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। আচ্ছা, একটু মোটামুটি সহজ মনে হচ্ছে? জি। এবার আসেন, এটা একটা টেবিল,
টেবিলের উপরে কিছু থাকলে অন, আপ, ওভার এই তিনটা ব্যবহার হয়। খেয়াল করে দেখেন, আজকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, মানে কাভার হয়ে যাবে আপনাদের এগুলা যে কয়টা আলোচনা করব। অন, আপ, ওভার। আচ্ছা, তার আগে বলেন তো আমার নাম কি, কেউ কি জানেন? জি না। কেউ জানেন না? জানি না স্যার। জানেন না? তার মানে আপনারা আমাদের পোস্ট টোস্ট এগুলা দেখেন না, তাই না? স্যার আমি তো ফেসবুকে নেই, আপনাদের ফেসবুক পেজ আমি নেই। হ্যাঁ হ্যাঁ। আপনাদের ফেসবুকে পেজ আমি নেই, ইউটিউবে আসছি। ও আচ্ছা, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে, মানে ইউটিউব চ্যানেলেও তো আমার নাম দেওয়া আছে। খেয়াল করে নেই তো। হ্যাঁ, খুঁজে বের করতে হবে। আমি দেখলাম কেউ কি পাইছেন কিনা সেই জন্য। আচ্ছা যাই হোক, অন, কোনো কিছুর উপরে যখন লেগে থাকবে তখন এটা অন হবে। দ্য বুক ইজ অন দ্য টেবল। আচ্ছা, বই কি মানে টেবিলের উপরে কি লেগে থাকে না? একটু মাইক্রোফোন অন রাখেন, হ্যাঁ। জি স্যার, লেগে থাকে। লেগে থাকে, এই জন্য এটা অন হবে। কিন্তু হুম। উপরে আছে, উপরে আছে কিন্তু লেগে নাই, তখন আপ হবে। হুম। আবার এখন তাহলে ওভারটা কখন ব্যবহার করব? যখন কোনো কিছু উপর থেকে ক্রস করবে। চলমান অবস্থায় থাকবে, হুম। তখন ওভার হবে। তাহলে নিচে কি হবে? উম, যদি নিচে থাকে। আন্ডার, হুম। বিলো। ওভার। স্যার উপরে আছে কিন্তু লেগে নাই এমন জিনিস মানে? যেমন আপনার মাথার উপরে ছাতা আছে। ছাতা আছে, হ্যাঁ, ওটা হচ্ছে আপ হবে। আপ অন হেড। কিন্তু আচ্ছা। আপনার মাথার উপরে টুপি আছে, তখন অন হবে। কারণ এটা মাথার সাথে লেগে আছে। যেটা একদম লেগে থাকবে না, যেমন বইটা টেবিলের সাথে লেগে আছে, এই জন্য অন দ্য টেবল। ঠিক আছে। হুম। তারপরে যদি এরকম উপরে ধরেন আপনি কিছু একটা লাগাইছেন, একটা লাইট লাগাইছেন এখানে, তাহলে এটা কি টেবিলের উপরে আছে, আপ দ্য টেবল। আর এরকম চলমান অবস্থায় কোনো কিছু থাকলে, যেমন টেবিলের উপর দিয়ে যদি, হ্যাঁ, একটা মাছি উড়ে যায়, তখন আমরা বলবো ওভার দ্য টেবল, কারণ সে চলমান আছে কিন্তু উপরেই আছে। আর নিচে থাকলে তখন আমরা আন্ডার ব্যবহার করব, বিলো ব্যবহার করতে পারি। বিলো মানে নিচে। স্যার বিলম্বে না চলমান অবস্থাকে বোঝায়, নিচে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, নিচের দিকে যাচ্ছে। বা আপনি যখন কোনো কিছু, আসলে এটার এটার আরো অর্থ আছে, আরো আরো আহ, ব্যাখ্যা আছে আর কি। যেমন এটাকে, এই আন্ডার মানে নিচে, এটা একটা স্বাভাবিক অবস্থান। হুম। হ্যাঁ, যেমন আমরা যখন ইয়েতে আহ, আহ, যখন কোনো মেইল লিখি, তখন ধরেন আমি আপনাকে একটা ছবি পাঠাবো, তখন আমি লিখলাম যে আপনার ছবিটা আমি পাঠিয়ে দিলাম, একটু নিচে অ্যাটাচ করা হলো, তো অ্যাটাচ বিলো, তাই না? হুম। হুম। এখন এটা কি চলমান আছে? না, চলমান নাই। হ্যাঁ। তো তার মানে আমরা বুঝতেছি যে এটার অর্থ আরো আছে। হুম। সো এই বিলোটাকে স্পেসিফিক যখন কোনো কিছু বলবেন তখন স্পেসিফিকলিও ব্যবহার করা হয়।
মানে শক্ত করে, হয় না? যেমন হ্যাভ টু, আচ্ছা আচ্ছা, মানে এবং আহ মাস্ট, এদের অর্থ কিন্তু প্রায় কাছাকাছি। ইউ মাস্ট গো দেয়ার, তোমার সেখানে, আবার উচিত অর্থে ইউ হ্যাভ টু গো দেয়ার। এই শক্তটা বুঝতে হবে, কতটা শক্ত করে আমাকে বলছে, কতটা নরম করে আমাকে বলছে। আচ্ছা, আমরা পরের ক্লাসে, কারণ প্রিপোজিশন আপনাকে একটা ক্লাসে যদি দেখাই দিই আপনি কিন্তু ঘোলাই ফেলবেন, এই জন্য আমি খুব সহজ সহজগুলো দেখাই দিচ্ছি। তারপরে তারপরে আর কি, কোনটা কোনটা নিয়ে আলোচনা করব? আচ্ছা, পরের স্লাইডে কি আছে? স্যার উইথ আছে, হ্যাঁ হ্যাঁ, উইথ আছে, ফর্ম মানে ফ্রম আছে, এগুলা তো বলেন হ্যাঁ নাই। এগুলো তো নর্মাল, এগুলো সহজ। যে কয়েকটা একটু কনফিউশন থাকবে সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু 2024 আচ্ছা সালের বোর্ড দেওয়া আছে। সো এটাও সলভ করে দেওয়া আছে। কেউ যদি এই সলভগুলো ভালো করে করেন তাহলে ইনশাল্লাহ তার জন্য সহজ হয়ে যাবে। আমরা একটু প্রথম সলভটাতে চলে যাই। অ্যাজ, এটা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ব্যবহৃত হয়, বা অবস্থান প্রকাশ করতে অনেক সময় হুম ব্যবহার করা হয়। তো প্রিপোজিশনের আমার মনে হয় আরেকটু সহজভাবে একেবারে ডিটেলসে একটা ক্লাস নিলে ভালো হয়, তাই না? কি মনে করেন আপনারা? আপনারা কি আছেন? জি স্যার আসছি। আচ্ছা, আমি চাচ্ছিলাম কি যে প্রিপোজিশনের একটা লম্বা ক্লাস নেওয়ার জন্য। সো সেই ক্ষেত্রে আমি, আমার কাছে মনে হলো যে আপনারা আসলে কতটুকু কি পারেন না পারেন এটা একটু জানা দরকার। সেটা একটু বুঝে আমি জাস্ট এইভাবে সাজালাম। যদি মনে হয় যে না, যে এটা নিয়ে আর একটু ডিটেলসে আলোচনা করা দরকার, তাহলে আমি এইভাবে সাজাবো। কিরকম? যেমন ইন, ইন, হ্যাঁ, এই ইন কখন কখন ব্যবহার হয় এই বিষয়গুলো এখানে লিখলাম। বুঝতে পেরেছেন? যেমন অন, এ ভদ্রলোক কখন কখন ব্যবহার হয় এভাবে লিখলাম। অফ, এভাবে লিখলাম। এটা করলে ভালো হয় আপনাদের জন্য, নাকি অন্য একটা ক্লাসে চলে যাওয়া এটা মোটামুটি আপনারা পারেন? স্যার মোটামুটি এগুলা তো পারি। হ্যাঁ, এই জন্যই আসলে আমি এই ক্লাসটা মানে সাজাতে গিয়ে প্রথমে এইভাবে সাজাবো ভাবছিলাম। পরে আমার কাছে মনে হলো আপনারা তো পরীক্ষার্থী, কারণ শুধু শুধু আপনাদেরকে এখন যত ভালো অন্য অন্য টপিক আলোচনা করব তত ভালো আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আর বেশি আলোচনা করলাম না। যদি মনে হয় যে না আর একটু আলোচনা করা দরকার, আর একটু এই বিষয় নিয়ে কথা বলা দরকার, আমাকে জানাবেন, সমস্যা নেই, আমি এটা নিয়ে আলোচনা করব। তবে আমি যেটা বলবো যে আপনারা এই যে অ্যান্সার সহ আমি এগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু সলভ করবেন। এগুলো সলভ করে, এই যে এখানে টোটাল 4টা দেওয়া আছে 2024 সালেরই, হুম গত বছর যেগুলো আসছে, এগুলো সলভ করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় যে এটা কেন এখানে বসছে, আপনি নিজে বুঝতে পারতেছেন কিনা, যে অ্যান্সারটা দেখে দেখে বুঝতে পারতেছেন কিনা, হ্যাঁ এটা এই কারণে আসলে বসছে, এটা আমি বুঝতে পারতেছি, এটা একটু খেয়াল রাখবেন। এই ক্লাসটা মূলত এই কারণে নেওয়া। হ্যাঁ, আচ্ছা।